দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক সময় যুদ্ধ হয় না, সীমান্তে গুলি চলে না, কোনো কূটনৈতিক সম্পর্কও ভেঙে পড়ে না। তবুও একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত 20 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানির প্রস্তাব আটকে যাওয়ার ঘটনাটি ঠিক তেমনই। সরকারি ভাষার কারণ খুবই সাধারণ। ভারতের বক্তব্য, বর্তমানে যে ট্রান্সমিশন করিডর ব্যবস্থা করে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে, সেখানে অতিরিক্ত বিদ্যুৎ বহনের মতো ক্ষমতা নেই। ফলে এখনই অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানোর অনুমতি দেওয়া সম্ভব নয়। শুনতে এটি নিছক একটি প্রযুক্তিগত সমস্যা, কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি বিষয়টি শুধুই প্রযুক্তিগত, নাকি এর আড়ালে রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক হিসাব নিকাশ? কারণ ঘটনাটি এমন সময় ঘটেছে যখন বাংলাদেশ, নেপাল এবং ভারতের সম্পর্ক নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি, জল, বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগ নিয়ে তিন দেশই নতুন একটা সমীকরণ খুঁজে বের করছে। আর সেই সময় দিল্লির এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। শিল্পায়ন, নগরায়ন এবং অর্থনৈতিক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদ্যুতের প্রয়োজন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একসময় যে দেশ বিদ্যুতের ঘাটতিতে ভুগত, আজ সেই দেশ দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার কথা ভাবছে। শুধুমাত্র নিজস্ব উৎপাদনের ওপর নির্ভর না করে আঞ্চলিক বিদ্যুৎ বাজার গড়ে তোলার কৌশল নিচ্ছে ঢাকা। আর এ কারণেই নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশের কাছে খুব গুরুত্বপূর্ণ। নেপালের পাহাড়ি নদীগুলো বিপুল জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বহন করে। বিশেষজ্ঞরা বলছে, নেপালের কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে, কিন্তু দেশটির অভ্যন্তরীণ চাহিদা তুলনামূলকভাবে অনেকটা কম। ফলে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি করা তাদের অর্থনীতির জন্য একটা ভালো পদক্ষেপ। অন্যদিকে বাংলাদেশেরও বিদ্যুৎ প্রয়োজন, অর্থাৎ একজনের কাছে সরবরাহ আছে আর অন্যজনের কাছে চাহিদা রয়েছে, কিন্তু মাঝখানে রয়েছে ভারত, এবং এখানেই শুরু হচ্ছে ভূ রাজনীতির আসল খেলা। নেপালের ধলকেবাদ থেকে বিদ্যুৎ প্রথমে ভারতের মুজফ্ফরপুরে আসে, আর সেখান থেকে বহরমপুর ভেড়ামারা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সেটা বাংলাদেশে পৌঁছায়। অর্থাৎ নেপাল আর বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের প্রধান করিডর ভারতীয় ভূখণ্ডের ওপর নির্ভরশীল। ফলে ভারত শুধু একটি প্রতিবেশী দেশ নয়, এই বিদ্যুৎ বাণিজ্যের কার্যত গেট কিপারও বলা যেতে পারে। দিল্লি চাইলে তাই বিদ্যুৎ যাবে, দিল্লি না চাইলে তাই বাংলাদেশে বিদ্যুৎ যাবে না। এই বাস্তবতা থেকে বোঝা যায় কেন ভারতের সিদ্ধান্ত এতটা গুরুত্বপূর্ণ। 2024 সালে প্রথমবার নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সেটি ছিল 40 মেগাওয়াট। পরিমাণে সামান্য হলেও রাজনৈতিক দিক থেকে এটি ছিল একটা ঐতিহাসিক ঘটনা, কারণ দক্ষিণ এশিয়ায় প্রথমবার তিন দেশের মধ্যে এমন বিদ্যুৎ সহযোগিতা বাস্তবায়িত হয়েছিল। এরপর বাংলাদেশ ও নেপাল উভয় দেশই এই পরিমাণ বাড়িয়ে 60 মেগাওয়াট করার ব্যাপারে একমত হয়। অর্থাৎ অতিরিক্ত 20 মেগাওয়াট যোগ করার পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু সেই পরিকল্পনা এখনো পর্যন্ত আটকে রয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, বর্তমান ট্রান্সমিশন করিডরে অতিরিক্ত বিদ্যুৎ বহনের সুযোগ নেই। আর এখানেই উঠেছে প্রশ্ন, ভারত বাংলাদেশ বিদ্যুৎ সংযোগ লাইনের মোট ক্ষমতা 1000 মেগাওয়াটের কাছাকাছি। সেখানে অতিরিক্ত 20 মেগাওয়াট কি সত্যি এত বড় বোঝা, নাকি দিল্লি অন্য কোনো বার্তা দিতে চাইছে বাংলাদেশকে? কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই বিষয়টি শুধুমাত্র যে কূটনীতির ক্ষেত্রে আটকে রয়েছে তা কিন্তু নয়, এবং দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ক্ষেত্রেও কি কোনো রকম কোনো প্রভাব ফেলবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। নেপাল, বাংলাদেশ, ভুটান কিংবা শ্রীলঙ্কা, প্রায় সব দেশই কোনো না কোনোভাবে ভারতের ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভরশীল। ফলে আঞ্চলিক বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতার ক্ষেত্রেও ভারতের ভূমিকা অপরিহার্য। দিল্লি জানে তার ভূগোলই তার সবথেকে বড় একটা কূটনৈতিক শক্তি, কারণ ভারতের অনুমতি ছাড়া নেপালের কিন্তু বিদ্যুৎ বাংলাদেশের ঘরে পৌঁছাতে পারে না। এখানে আরেকটা বাস্তবতাও রয়েছে। সম্প্রতি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা বদলেছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে। ভারত সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। একই সময় চীন ও দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। নেপালে চীনের বিনিয়োগ বেড়েছে, বাংলাদেশেও চীনের অর্থনৈতিক উপস্থিতি উল্লেখযোগ্য। ফলে দিল্লি এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। যে কোনো আঞ্চলিক উদ্যোগকে তারা কেবল অর্থনৈতিক দৃষ্টিতে নয়, কৌশলগত দৃষ্টিতেও বিচার করছে। নেপালের দৃষ্টিকোণ থেকে দেখলে পরিস্থিতি আরও জটিল। কাঠমান্ডুর কাছে জলবিদ্যুৎ শুধু জ্বালানি নয়, অর্থনীতির ভবিষ্যৎ। দেশটি বহু বছর ধরে নিজেকে দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস হিসাবে গড়ে তুলতে চাইছে। নদী আছে, পাহাড় আছে, প্রযুক্তি ধীরে ধীরে আসছে। এখন দরকার বাজার, আর ভারত সেই বাজারের একটা বড় অংশ। বাংলাদেশও একটি সম্ভাবনাময় বাজার। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তিনি বলেন, আজ মধ্যরাত থেকে বিদ্যুৎ বাণিজ্যের একটা নতুন মৌসুম শুরু হচ্ছে।
চুক্তি অনুযায়ী প্রত্যেক বছর জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হবে। এই সময়টা বাংলাদেশের বিদ্যুতের উচ্চ চাহিদার মৌসুম এবং নেপালে বিদ্যুৎ উৎপাদনেরও সর্বোচ্চ সময়। তাই এটি একটি আনন্দের উপলক্ষ এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই অংশীদারিত্বের একটা নতুন পর্ব শুরু হয়েছে। বাংলাদেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার তুলনায় 40 মেগাওয়াট বিদ্যুৎ খুব সামান্য। একইভাবে নেপালের বিপুল পরিমাণে জলবিদ্যুৎ সম্ভাবনার তুলনাতেও এটি খুব ছোট একটা পরিমাণ। তবুও প্রতীকী দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক, কারণ দক্ষিণ এশিয়ার এই উপ অঞ্চলে এই ধরনের ত্রিপাক্ষিক বিদ্যুৎ বাণিজ্য এই প্রথম। আমরা আশাবাদী যে ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং আরও বড় আকারে এগিয়ে যাবে। একবার শোনাই ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ঠিক কি বলছেন তার বক্তব্য। And it's a pleasant coincidence. We didn't plan it this way, but this season, the new season of our trade will start from midnight today. So because the agreement stipulates that power will come from Nepal to Bangladesh from mid-June to mid-November, the high demand season in Bangladesh and high peak season in Nepal. So this is a pleasant occasion, and I'm pleased to let you know that this partnership has started. 40 megawatt is absolutely nothing in terms of the growing energy needs of Bangladesh and of course the energy potential of Nepal. But this is, even though it's a symbolic one, this is a milestone nonetheless. It's because this is the first of its kind in the sub-region, and we are hopeful that this will continue to grow in future. In addition to this, we have a lot of other areas, for example. কিন্তু যদি প্রত্যেকটা অতিরিক্ত মেগাওয়াট বিদ্যুতের জন্য দিল্লির অনুমতির অপেক্ষা করতে হয়, তাহলে নেপালের যে কৌশলগত স্বাধীনতা সেটা সীমিত হয়ে পড়ে। এ কারণেই নেপালের অনেক নীতি নির্ধারক দীর্ঘদিন ধরে বিকল্প করিডোরের কথা বলছেন, যদিও বাস্তবে এই বিকল্প এখন অনেক দূরের পথে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ বুঝতে পারছে ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে বিদ্যুতের নতুন উৎস খুঁজতেই হবে। কয়লা, গ্যাস এবং আমদানি করা জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। জলবিদ্যুৎ সেই দিক থেকে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন এবং দীর্ঘমেয়াদী সমাধান। নেপালের বিদ্যুৎ বাংলাদেশের জন্য তাই শুধু কয়েক মেগাওয়াট শক্তি নয়, একটি ভবিষ্যৎ কৌশলের অংশ। আর সেই কৌশলই আপাতত ধাক্কা খেল। তবে এটাও সত্যি যে ভারত পুরো প্রকল্প বন্ধ করেনি, শুধু অতিরিক্ত 20 মেগাওয়াটের অনুমোদন স্থগিত রেখেছে। বর্তমানে 40 মেগাওয়াট সরবরাহ চলবে, অর্থাৎ দিল্লির দরজা পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে বলছে আরও আলোচনা দরকার। কূটনৈতিক ভাষাও এরও একটা আলাদা অর্থ রয়েছে। এটি সরাসরি প্রত্যাখ্যান নয়, আবার নিঃশর্ত অনুমোদনও নয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।